খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মামলায় 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। এদিকে ছাত্র রাজধানী সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ 6 দফা দাবি পূরণ না হওয়ায় আজ ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট। আহত হন অর্ধশতাধিক। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে 27তম বিসিএস এর প্রথমবারের মৌখিক পরীক্ষায় বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এই রায় রিভিউ চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের উপর শুনানি হয়। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 5 জনকে আটক করা হয়েছে। গত রাত 1টার দিকে ঘটনা ঘটে। নিহত 2 জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের উপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে 2 জন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। 4 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের 8 জেলায় সমাবেশ করবে বিএনপি। লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রস্তুত হয়েছে সমাবেশ স্থল। অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ নিয়ে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আওয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় আমানুল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিন্টু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে। প্রতিষ্ঠার 150 বছর হলেও মাদারীপুর পৌরসভায় এখনও নেই কোনো ডাম্পিং স্টেশন। তাই 2টি মহাসড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে ময়লা ফেলায় বাড়ছে রোগবালাই। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের এমন কার্যক্রমে ক্ষুব্ধ এলাকাবাসী। ময়লা ফেলায় স্থায়ী সমাধানে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। 1875 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা 1991 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। অথচ এই পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহরের খাগদি বাসস্ট্যান্ডের কাছে, মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে ও শহরের শিল্পকলা মিলনায়তনের সামনে সড়কে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এসব জমানো ময়লা পুড়িয়ে ফেলায় বাতাসের সাথে বিষাক্ত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। বাধ্য হয়ে ভোগান্তি নিয়েই বসবাস করছেন এলাকাবাসী। এজন্য পৌরসভার অব্যবস্থাপনাকেই দোষছেন ভুক্তভোগীরা। এখানে পৌরসভার সমস্ত ময়লাগুলি ফেলা হচ্ছে বছরের পর বছর যাবত। ময়লা ফেলার কারণে এলাকার মানুষের বিভিন্ন ধরনের রোগবিধি দেখা যাচ্ছে। বাচ্চারা যায় স্কুলের লেখাপড়া করার জন্য যায়, কিন্তু তারা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ময়লা ফেলতে চাইলেই নাগরিকদের বাধার মুখে এই কার্যক্রম সরিয়ে নতুন করে ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের ডাসার উপজেলার পান্থপাড়া এলাকায়। প্রয়োজন মতো ময়লা ফেলতে না পারায় পৌর শহরের বাসাবাড়ির সামনে স্তূপ আকারে পড়ে থাকছে ছোট বড় ময়লার ভাগার। এতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত নাগরিকরা। আমার দোকানের সামনে দিনের পর দিন ময়লা ফেলাইতেছে, দুর্গন্ধে আমরা দোকানে থাকতে পারি। ময়লা দ্রুত পরিষ্কার করে যেন একটু সুস্থ পরিবেশ এই নগরবাসীকে উপহার দেয়। যত্রতত্র ময়লা ফেলায় শহরের রোগবালাই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এই ময়লাগুলি যদি হচ্ছে যে কোনো নদী নালা বা ইত্যাদির মধ্যে যদি যায়, সেখানে যদি মানুষজন সে সমস্ত পানি ব্যবহার করে অথবা সে সমস্ত পানিতে
নিজেরা গোসল করে সেখানেও স্কিন ইনফেকশন হতে পারে। ময়লা ফেলার স্থায়ী সমাধানের কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানানো হয়। ওই জায়গাটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, যদিও মামলা চলতেছে, মামলা ছাড়াও অল্প কিছু জায়গায় ওখানে রয়েছে, সে কিন্তু রাস্তার ব্যবস্থা নাই। আমরা রাস্তার ব্যবস্থা করতেছি, রাস্তার ব্যবস্থাটা করা হলে আমরা আশা করছি ওখানে ফেলানো শুরু করতে পারব। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান চালক ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। ইলিয়াস কমল, মাইটিভি। ভাষা আন্দোলনের 73 বছর পর রাজবাড়ী সরকারি ও বেসরকারি 543টি শিক্ষা নেই শহীদ মিনার। শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার না থাকায় অধিকাংশ শিক্ষার্থী জানেই না ভাষা আন্দোলনের ইতিহাস ও জানানো যায় না ভাষা শহীদদের শ্রদ্ধাও। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রাজবাড়ীতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 735টি। এর মধ্যে 543টি শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়, আবার অনেক প্রতিষ্ঠানে তাও করা হয় না। শহীদ মিনার না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেই মাতৃভাষা দিবস পালনে তেমন আয়োজন করা হয় না। এতে ভাষা আন্দোলন, ভাষা শহীদ ও মাতৃভাষার ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থী সহ নতুন প্রজন্ম। আমাদের শহীদ মিনার নাই, এই কারণে আমরা অন্য স্কুলে যে ফুল দান করি। আমাদের স্কুলে একটা শহীদ মিনার দরকার। আমাদের শহীদ মিনারটা না থাকার কারণে শহীদ মিনারের কি প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি না। আমরা অন্য স্কুলে ফুল দিতে যাই, আমাদের এখানে শহীদ মিনার একটা প্রয়োজন। আসলে আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমাদের বিদ্যালয়ে কোনোদিন 21শে ফেব্রুয়ারি পালন হয় না। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই এই শহীদ মিনার প্রয়োজন, কারণ শিশুদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জরুরি। আসলে আমাদের দেশে বা রাজবাড়ী জেলাতে কোনো প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, কোনো প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই। কিন্তু যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে সেখানে অকেজো। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা বিভাগ, স্থানীয় প্রশাসন। প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করতে পারি, তাহলে শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত হবে এবং ভাষার জন্য কারা জীবন দিয়েছে, কেন দিয়েছে, এগুলো তারা জানতে পারবে। আমাদের বাঙালি যে জাতীয়তাবোধ যে চেতনা, সেটা গড়ে ওঠে 1952 সালের এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে। তা আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই শহীদ মিনার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী সে কৈশোর কাল থেকেই যাতে তার ভিতরে দেশকে ভালোবাসা, দেশের ভিতরে দেশের প্রতি তার যাতে মমত্ববোধ সৃষ্টি হয়, এজন্য আমি মনে করি একজন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এই শহীদ মিনার অপরিসীম ভূমিকা রাখে। শুধু শহীদ মিনারের বিষয় না, অন্যান্য বিষয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নাই বলেন বা মেরামতের দরকার, এগুলি সবই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় আমাদের খুবই নজর আছে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমরা সিরিয়াস আর কি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস পাঠে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। কৃষকের পরিবেশ বান্ধব প্রকৃত বন্ধু পাখি। এছাড়া কৃষিতে জীব বৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকাও পালন করে আসছে পাখি। জমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলায় বাড়ছে জমির উর্বরতা আর কমছে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার। তবে কিছু অসাধু ব্যক্তির কারণে দিনে দিনে কমে যাচ্ছে কৃষকের বন্ধু পাখি। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে কৃষি জমি, আর নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে কমে যাচ্ছে পাখির আবাসনস্থল, হারিয়ে যাচ্ছে কৃষকের উপকারী পাখি শালিক, সাদা বক, পেঁচা, ফিঙ্গে সহ দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের পাখি। ফসলি জমিতে পাখির আনাগোনা কমে যাওয়ায় কৃষিতে বেড়েছে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার। এতে করে কমে যাচ্ছে জমির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ভিতরে লুকিয়ে থাকা উপকারী কীটপতঙ্গ, যার প্রভাব পড়ছে জলবায়ুর উপরে। পাখি যেমন এই যে পোক পাহাড়ি দূরে খায়, এরা উপকার আছে। পোকার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, ওই কীটনাশকটা একটু কম লাগে পাখিতে যদি পোকাটা ধরে ধরে খায়।
পরিবেশ বান্ধব কৃষকের জন্য পাখির বিকল্প নেই। যে বছর জমিতে বেশি পাখি বিচরণ থাকে সে বছর কৃষকের ফসলের পরিমাণ বাড়ে, আর পাখির বিচরণ কমে গেলে ক্ষতিকর কীটপতঙ্গের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষক তার চাহিদা মতো ফসল ঘরে তুলতে পারে না। পাখি থাকা ভালো, মানে না মারলি করে থাকতো, পোকা বাইসে ওঠে, পানির মধ্যে বাসে এই বগে হালি গিয়ে তাই খায়, খুব উপকার। কৃষিতে পাখির উপকারিতার পাশাপাশি পাখি নিধনের কথা বলছেন কৃষকেরা। পাখি কেন কৃষকের বন্ধু তার বর্ণনা তুলে ধরলেন এই কৃষিবিদ কর্মকর্তা। আমার শত্রুই আমার বন্ধু। কৃষকের শত্রু হচ্ছে তার অনিষ্ট, তার ফসলের জন্য যেটা অনিষ্ট করবে সেটাই কৃষকের শত্রু, এবং সে শত্রুকেই আসলে খেয়ে থাকে এই পাখিগুলো। সেজন্যই পাখি হচ্ছে আমাদের কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তার আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন কৃষকেরা। বুধবার পবা উপজেলায় বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো তাদের, সম্প্রতি তা বৃদ্ধি করে 8 টাকা করে কোল্ড স্টোরেজের মালিকেরা। চাষিরা জানায়, আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগতো, তা বাড়িয়ে 560 টাকা করা হয়েছে। হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুণ করায় লোকেশনে পড়বে চাষিরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে ক্ষোভ কোল্ড স্টোরেজের মালিকের পক্ষ ভাড়া বৃদ্ধি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। এ সময় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, সহকারী কমিশনার ফয়সাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সৈয়দ আলী আজম। সমবায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুঁজি গঠনের এত সহজ উপায় সমবায় মন্তব্য করেছে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরীফুল ইসলাম। বুধবার চাঁদপুর স্টেডিয়ামে চান্দ্রা শিক্ষা বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ও উন্নয়নের 25 বছর শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন, দেশটা আমাদের সকলের, আমাদের দেশ, আমরা এখন শাসন করি, যা কিছু আমরা করব তা আমাদের দেশেই থাকবে, উন্নয়ন ঘটাবো, সুখী সুন্দর দেশ করব। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি থামানো না পারলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এত বড় রাজনৈতিক সমর্থন নিয়ে এসে দ্রব্য মূল্যেও নিয়ন্ত্রণ করতে না পারা বর্তমান সরকারের প্রধান ব্যর্থতা। এজন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অব্যাহতি দিতে হবে। বুধবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া বলেছেন, জিয়াউর রহমানের নেতৃত্বে একবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। যারা বলে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে তারা ভুল বলে। গত 5ই আগস্ট তারা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছে। বুধবার জামালপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বর্তমান সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জোর দাবি তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে। কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি সৈয়দ মেহেদি আহমেদ রুমি, সাবেক এমপি সোহরাবুদ্দিন সহ আরও অনেকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী 21শে বইমেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্কার আয়োজনে উপজেলার পরিষদ চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইতখারুল ইসলাম। পরে উপজেলা পৌরসভা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় তারুণের উৎসব উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে। বুধবার শহরের ফারুকি পার্ক চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাহমিনা আক্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এস.এম. মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা স্কাউট কমিশনের আব্দুল হালিম, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 24 জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি সংশোধন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আহত শিক্ষার্থী ও তাদের স্বজনরা। বুধবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় এই কর্মসূচিতে গণ অভ্যুত্থান চলাকালীন আহতরা অভিযোগ করেন সরকার পতন আন্দোলনের আহতদের সরকারের 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে, কিন্তু তারা চায় ক্যাটাগরি হবে 2টা। প্রথমে যারা অঙ্গহানি করে হয়েছেন তারা, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাটাগরি করতে হবে অল্প আহত। সে সাথে আহতদের চিকিৎসার ক্ষেত্রে সমন্বয়কদের অনুমোদন পত্র সংগ্রহ করতে হচ্ছে। এটিও বৈষম্যমূলক আচরণ বলে তা বাতিলের দাবি জানান তারা। মাগুরা শালিখায় কাজী আল আমিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলার খেলোয়াড়রা। বুধবার মাগুরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী, ক্রীড়া সংগঠক বারিক আজমান বারিকি, সোহানুর রহমান সহ আরো অনেকে। প্রতিটি বন্দীদের ন্যূনতম মৌলিক অধিকার এবং পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ও মানবিক সেবা দেয় জরুরি, যাতে তারা সমাজে পুনরায় ফিরে এসে একটি সুন্দর জীবন শুরু করতে পারে। বুধবার চট্টগ্রাম নগরীর জেল রোডের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনফারেন্স রুমে কয়েকদিনের মাঝে পোশাক, ওষুধসহ বিভিন্ন উপহারের সামগ্রী বিতরণকালে জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল ও ডেপুটি জেলার ইব্রাহিমের সঞ্চালনায় এবং সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি প্রিন্স টিপু সুলতান, কারা পরিদর্শক মোহাম্মদ বশির আলম। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংস্করণ অধিদপ্তর। সকালে কাজীর দেউরি বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখা, মোড়কের দাম মুছে দিয়ে দাম বাড়িয়ে বিক্রির অপরাধে 6টি প্রতিষ্ঠানকে 34,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করে কর্তৃপক্ষ। তবে ক্রেতাদের দাবি যতক্ষণ অভিযান ততক্ষণ সব ঠিক থাকলেও পরে আবারও আগের দামে বিক্রি হচ্ছে। তবে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভোক্তাদের কর্মকর্তা। তো একটা প্রতিষ্ঠানে দুঃখজনকভাবে দেখা গেছে যে এই তেলের তেলের যে গায়ের মূল্য সেটা উনি মুছে বিক্রি করছেন, অথচ উনিও কিন্তু দাবি করছিলেন যে কোম্পানি ওনাকে তেল সরবরাহ করছিল না। পরে আমরা ওনার দোকানে আসলে তেল পেয়েছি এবং উনি যে নিজে গায়ের মূল্যটা উঠে বিক্রি করছেন অধিক মুনাফার জন্য, এটা উনি স্বীকারও করেছেন। আমরা এই প্রতিষ্ঠানটাকেও জরিমানা করেছি।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন যশোর জেলা জামায়াতের ইসলাম। বুধবার যশোর শহরে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এই সমাবেশে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতাবৃন্দকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেওয়া হয়নি। অবিলম্বে এই জামায়াতের নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। টানা 72 ঘন্টার অভিযানে যশোরে আন্তঃজেলা ডাকাত দলের মূল নেতাসহ 14 জনকে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া 67টি ব্যাটারি, 44টি অক্সিজেন সিলিন্ডার, মিনি ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার 110টি এবং 3টি টায়ার উদ্ধার করে যশোর জেলার ডিবি পুলিশ। বুধবার যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী জানান, ডাকাত দলকে গ্রেপ্তারের অভিযানের নামে জেলায় গোয়েন্দা পুলিশ গত 72 ঘন্টায় বিভিন্ন জেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 জন ডাকাত ও ডাকাতি মামলা ক্রয় বিক্রয় সহযোগী 7 জনকে গ্রেপ্তার করা হয়। যে ডাকাত সর্দার, তার নাম বিজয় হোসেন, তার নামে 18টি মামলা রয়েছে এবং অন্যান্য আসামি যারা আছে ডাকাত দলের সদস্য, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং এই ডাকাত দলের কাছ থেকে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাটার এবং দড়ি উদ্ধার করেছি। বর্তমান সময়ে মশা ও কীট পতঙ্গের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে মশাবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জনগণের কিছুটা স্বস্তি লাঘবের জন্য ড্রেন নালা পরিষ্কার করা সহ মশক নিধনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গাজীপুর মহানগর 57 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক BM শামীম। ওয়ার্ডের প্রতিটি জায়গায় ব্যক্তিগত উদ্যোগে জনগণের প্রয়োজনে তিনি এই মশক নিধন অভিযান চালিয়ে যাবেন বলে জানান। মশা যেভাবে একটি মরণব্যাধি হিসেবে রূপ নিয়েছে, ডেঙ্গু আকার ধারণ করেছে, এখানে আমাদের এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা পাশাপাশি বেশি আক্রান্ত হয়েছে শিশুরা এবং আমাদের মতন যুবকরা আক্রান্ত হয়েছে। তা আসলে সে থেকে আমি উদ্যোগ নিয়েছি, আসলে এই মুহূর্তে যে আমরা যদি রাজনীতিবিদ, সমাজসেবক এবং বিত্তবানরা যদি না এগিয়ে আসি, আমাদের সমাজের দায়িত্ব কে নেবে? আমাদের কারো না কারো এই দায়িত্ব নিতে হবে। আসলে এটা আমি সামাজিক উদ্যোগ থেকে, একজন এলাকার সামাজিক একটি ছেলে হিসেবে আমার কর্তব্য থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপির ভালো মানুষের দল, ভালো মানুষ বিএনপি করে। বিগত দিনের কাজ দেখে এবং আগামীর কথা চিন্তা করে মামুন বিএনপিকে ভোট দিবে। বুধবার কেরানীগঞ্জের রোহিতপুরে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, মাই টিভির রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান সহ আরও অনেকে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় এবং চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাউরো, মহানগর বিএনপির সাবেক অধ্যয়ন সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ এবং শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ।